5 বছরের সংসদ ও রাষ্ট্রপতির পক্ষে জোরালো অবস্থান জামাতের। প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহার হলেও বিএনপির গুলো কেন বহাল, প্রশ্ন রিজভীর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাষ্ট্রপতি ও সংসদের মেয়াদ 5 বছর করে রাখার পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে সংস্কার প্রশ্নে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের বিরতিতে এ তথ্য জানান দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান 5টি কমিশনের প্রস্তাবনা নিয়ে ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা করছেন তারা। এর আগে আলোচনা শুরুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, রাষ্ট্র সংস্কারের উদ্যোগ অন্তর্বর্তী সরকারের নয়, এটা বাংলাদেশের গণমানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফলাফল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনার উদ্দেশ্য থাকবে একটি জাতীয় সনদ তৈরি করা। জামাত ইসলামী দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চায়। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আরো বলেন, 24-এর আন্দোলনের যারা এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে তাদের পুনর্বাসনে অন্তর্বর্তী সরকার আরো বেশি দায়িত্বশীল হতে পারত। রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগ সরকারের উদ্যোগ নয়, আসলে এটি বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল। তারই অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্র সংস্কারের প্রয়োজন এবং তাগিদ রাজনৈতিক দলের কাছ থেকে এসছে, জনসমাজের কাছে থেকে এসছে, ছাত্রদের কাছ থেকে এসেছে, সাধারণ মানুষের কাছ থেকে এসছে। সেই প্রক্রিয়ায় আপনারা আন্তরিকভাবে অংশগ্রহণ করেছেন বলে আপনাদের আবার আমি ধন্যবাদ জানাই। কমিশনের প্রস্তাব ছিল সংসদের মেয়াদ 4 বছর হবে, প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর হবে। আমরা বলেছি যে এটা ঠিক হবে না, সংসদের মেয়াদ 5 বছর থাকবে এবং প্রেসিডেন্টের বয়সও মেয়াদও 5 বছর থাকবে। আর একটি বিষয় বলি, সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বাইক্যামেরাল পার্লামেন্টের ব্যাপারে আমরা একমত হয়েছি। তবে এটা ফরমেশন, নেচার, প্রসেস, এসব বিষয়ে আমরা এখন আলোচনা করছি। 8 মাস হয়ে গেল, বিএনপি নেতাকর্মীদের নামে মামলাগুলো কেন প্রত্যাহার হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলাগুলো প্রত্যাহার হয়ে গেল, কিন্তু বিএনপি নেতাকর্মীদের মামলাগুলো প্রত্যাহার হলো না। জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন NRF এর আলোচনায় রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আদালত শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সহায়তা করেছেন। ফ্যাসিবাদের বিচারকদের বিচার হতে হবে। হিটলারের সহযোগী বিচারকদের যদি বিচার হতে পারে, শেখ হাসিনার সহযোগী বিচারকদের কেন বিচার হবে না? অধিকাংশ উপদেষ্টার দুর্নীতির সাথে সম্পর্ক নেই, কিন্তু কারো কারো বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা সত্য। ডিসেম্বর থেকে জুন সরকার নির্বাচন নিয়ে কেন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে মানুষকে ঘোরাচ্ছেন তা নিয়েও প্রশ্ন তোলেন রুহুল কবির রিজভী। পেন্ডুলামের মধ্যে ডিসেম্বর না জুন, এর মধ্যে দোল খাচ্ছে কেন? এটা সুস্পষ্ট করুন, এটা কথা বলতেই পারে। আর আমরা যেটা বলতে চাই যে 60 লক্ষ মামলা, আমি জানি না যে আমাদের মামলা প্রত্যাহার হয়েছে। আমাদেরকে দিনের পর দিন, মাসের পর মাস কোর্টের বারান্দায় আমাদেরকে লেফট রাইট করতে হয়েছে, আমাদেরকে কুইক মার্চ করে ওখানে হাঁটাহাঁটি করতে হচ্ছে, নির্মম ভাবে আমাদেরকে এজলাসের মধ্যে দাঁড় করে রেখেছে। ম্যাজিস্ট্রেট যে আমার ছোট ভাইয়ের চেয়ে ছোট ভাই, তার কি নির্মম নিষ্ঠুরতা! সে আমাদেরকে, যদি আমরা বেঞ্চে বসি, সে ধমক দিয়ে বলতো যে কাঠগোড়ায় বসা। চলতি গ্রীষ্মে লোডশেডিং সহনীয় মাত্রায় থাকবে। একই সাথে গ্রাম ও শহরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান। শনিবার বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত সেমিনারে এ তথ্য জানান তিনি। বলেন, বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় হচ্ছে, দাম কমানোর বিষয়ে আলোচনা হচ্ছে। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের ট্যারিফ প্রতি ইউনিট 8.5 টাকার মতো নির্ধারণ করা হয়েছে। এটাকে আদর্শ ধরে অন্যান্য কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলোকে দর নির্ধারণের তাগিদ দেওয়া হচ্ছে। এ সময় জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন বলেন, যতটুকু ক্যাপাসিটি আছে তার থেকে 3 গুণ উৎপাদন বাড়াতে হবে। আর সিপিডির গবেষণা পরিচালক খন্দকার ডক্টর গোলাম মোয়াজ্জেম বলেন, 2004 সালের জ্বালানি নীতির কার্যকারিতা এখন আর নেই। বর্তমান অর্থনৈতিক দুরবস্থার অন্যতম কারণ জ্বালানি খাতের অব্যবস্থাপনা। জ্বালানি খাতকে দ্রুত সংস্কার করে নতুন করে জ্বালানি নীতি প্রণয়নের পাশাপাশি LNG আমদানিতে উৎসাহিত না করে গ্যাস উত্তোলনে গুরুত্ব বাড়ানোর পরামর্শ দেন তিনি।
প্রতি বছর বর্ষায় কক্সবাজারে পাহাড় ধসের ঘটনায় আশ্রিত রোহিঙ্গাদের হতাহতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। 2017 সাল থেকে এ পর্যন্ত পাহাড় ধস সহ প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয়েছে 150-র বেশি রোহিঙ্গার। আসন্ন বর্ষাকে মাথায় রেখে ওই এলাকায় বসবাসকারী পরিবারগুলোর আশ্রয়ে তৈরি করা হয়েছে নতুন শেড। কক্সবাজার প্রতিনিধি মোর্শেদুর রহমান খোকনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উখিয়া ও টেকনাফের পাহাড় কিংবা সমতল ভূমি মিলিয়ে বসবাসকারী রোহিঙ্গার সংখ্যা 12 লাখেরও বেশি, যা কক্সবাজারের ওই দুই উপজেলার স্থানীয় বাসিন্দাদের চেয়ে প্রায় 3 গুণ। অনুসন্ধানে জানা যায় আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে উখিয়ার কুতুপালংয়ের পাহাড়ে ও তার পাদদেশে বসবাস করে এমন রোহিঙ্গার সংখ্যা 3 লাখের বেশি। আশ্রিত রোহিঙ্গাদের অভিযোগ, প্রতি বছর বর্ষায় পাহাড় ধসে মারা যায় অনেকেই। 2024 সালে বর্ষায় পাহাড় ধসে মারা গেছে 10 জন। এদের মধ্যে শুধু ক্যাম্প 14তেই মৃত্যু হয়েছে 7 রোহিঙ্গার, আর মাটি চাপা পড়ে আরও 1 জন। এছাড়া 32টি ক্যাম্পে 2017 সাল থেকে এ পর্যন্ত পাহাড় ধসে 85 জন ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে মারা গেছে আরও 70 রোহিঙ্গা। ডাক ভাঙিয়ে মানে লাল বোটা করে গাড়ি দিয়ে তো মানে বেশি অশান্তি মারা আছে আল্লাহ বলে সরকার বেশি অনুরোধ করছি। ল্যান্ডস্লাইড হয়ে এখানে রিক্স প্রবলেমে তো এখানে সুবিধার মধ্যে আসতেছি। এটা গর্বাংশে ফিল হতে কি এটা ফিলটা এখন থেকে গড় হয়েছে, আমরা 8টা ফিল পাইছি। আল্লাহ বেশি বেশি করি। এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেতে এবছর 500 ঝুঁকিপূর্ণ পরিবারের তালিকা করা হয়েছে। 322টা পরিবার আছে যারা অতি ঝুঁকিপূর্ণ এবং 200 পরিবার আছে যারা মোটামুটি ঝুঁকিপূর্ণ। তো সেই অ্যাসেসমেন্টের ভিত্তিতে আমরা এই রোহিঙ্গা ক্যাম্প 14তে 150 পরিবারের জন্য নিরাপদ আশ্রয়ের জন্য একটা শেড তৈরি করা হচ্ছে, যেখানে 150 ঘর তৈরি করা হচ্ছে, সাথে তাদের আনুষঙ্গিক যত সুযোগ সুবিধা আছে সেগুলো তৈরি করা হচ্ছে। রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনের অতিরিক্ত কমিশনার জানান, নতুন তৈরি শেড ছাড়াও আসন্ন বর্ষায় পাহাড় ধসের ঝুঁকি এড়াতে প্রতিটি ক্যাম্পের আশপাশের স্কুল কমিউনিটি সেন্টার প্রস্তুত রাখা হবে। দৈব দুর্বিপাক হলে, ঘূর্ণিঝড়, ল্যান্ডস্লাইড বা অন্য কিছু হলে সেক্ষেত্রে যাতে তাদেরকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। কারণ দ্রুত সরিয়ে নেওয়ার জন্য আশেপাশে যে কমিউনিটি স্পেস, যেমন স্কুল আছে, মক্তব আছে, স্কুল বা লার্নিং সেন্টার, তারপর উইমেন ফ্রেন্ডলি স্পেস আছে, চাইল্ড ফ্রেন্ডলি স্পেস আছে, এগুলিতে আমরা সরাইনি। পাহাড়ের অদূরে খোলা মাঠে ঝুঁকিমুক্ত করে 4 মাস আগে শুরু হয় নতুন শেড নির্মাণের কাজ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আড়িয়াল বিলের বৈচিত্র্য যেন কোনো অবস্থাতেই নষ্ট না হয়, সেই চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকালে মুন্সিগঞ্জের শ্রীনগরের শ্রীধরপুর এলাকায় আড়িয়াল বিলের ধান কাটা ও মাড়াই কার্যক্রম উদ্বোধনকালে তিনি কথা বলেন। আড়িয়াল বিল ঘিরে স্থানীয় খালগুলো খননের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। আড়িয়াল বিলে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এ সময় তার সাথে উপস্থিত ছিলেন। কুমিল্লায় বেপরোয়া কিশোর গ্যাং শক্তি প্রদর্শনে প্রায় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে তারা, এতে আতঙ্কিত স্থানীয়রা। শুক্রবার মহড়ার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতভর নগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রেজাউল করিম নাফিজ, সিফাত হোসেন, আরমান ইসলাম রাজিম ও রাকিব হোসেনকে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার কুমিল্লায় কিশোর গ্যাং সদস্যদের দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ও স্লোগান দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। নগরীর রানীর দিঘির পাড়, তালপুকুর পাড় ও আদালতপাড়া এলাকায় তাদের মহড়ার সময় সড়কের দুপাশে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। গাইবান্ধায় কাগজের কলম তৈরি করে সাড়া ফেলেছেন দৃষ্টি প্রতিবন্ধী শরীফুল ইসলাম। পরিবেশ বান্ধব হওয়ায় ব্যাপক হারে বাড়ছে এই কলমের চাহিদা, আর এসব কলম বিক্রি করেই লেখাপড়ার খরচ জোগানোর পাশাপাশি হাল ধরেছেন পরিবারের। গাইবান্ধার প্রতিনিধি ফিরোজ কবিরের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কলম বলতেই চোখের সামনে ভেসে ওঠে ধাতব বা প্লাস্টিকের তৈরি কলম। সেই কলম দিয়ে লেখালেখি করা হয় কাগজে, কিন্তু সেই কলমটি যদি তৈরি করা হয় কাগজ দিয়ে, তাহলে কাগজের কলম তৈরি করেছেন গাইবান্ধা বোয়ালি ইউনিয়নের শরীফুল ইসলাম। জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী হলেও 2 হাতের ছোঁয়ায় মুহূর্তেই তৈরি করছেন কলম।
স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে 2015 সালে এসএসসি এবং 2017 সালে এইচএসসি পাশ করেন শরীফুল। পরে ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। 2 মাসের চেষ্টায় 2013 সালে সফলভাবে তৈরি করেন কাগজের কলম। তার এমন উদ্যোগে প্রশংসায় পঞ্চমুখ স্থানীয়রা। নিজে নিজে ইনকাম করে, মানে এটা ছাড়া তো উনি অন্যখানে তো আর দৃষ্টি প্রতিবন্ধী আর কিছু করতে পারবে না, বুঝছেন। এটা এখন আমার এখন ভালো যেটা করে ওটা এখন ভালো মনে করি, দোয়া দেওয়া নাকি। যাদের চোখ আছে তারাও কিন্তু এই ধরনের কাজের কোনো একটা উদ্যোগ নেয় না, কিন্তু এই যে প্রতিবন্ধী হিসেবে যে প্রতিভাটা যে প্রকাশ করছে এটাই তো অনেক বড় পাওয়া। কিন্তু আমরা সাধারণ যারা ভালো মানুষ আমরা এতটুকু এগোতে পারিনি, ও প্রতিবন্ধী যতটুকু এগোছে। আমার প্রতিবেশী আমি খুবই শ্রদ্ধা, যদি ছোট ভাই শ্রদ্ধার চোখে দেখি ওকে আমি। সরকারি সহায়তা পেলে ব্যবসা আরও সম্প্রসারিত করা সম্ভব বলে মনে করেন এই উদ্যোক্তা। বর্তমানে আমি খাতা এবং কাগজের কলম দুটাই নিজে বানিয়ে বিক্রি করছি। তো আমার এখানে এই ব্যবসা করতে গিয়ে অনেকগুলো প্রতিবন্ধকতার শিকার আমি হয়েছি। যে যতটুকু আমার আয় হয় এই আয়ের টাকা দিয়ে আমাকে টানাপড়নে পড়তে হয়েছে। সরকার কিংবা অন্য কোনো কোথাও থেকে সহযোগিতা পাই তাহলে হয়তো আমি ঋণ থেকে মুক্ত হতে পারবো। সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলার নির্বাহী অফিসার। তিনি অনেক কষ্ট করে উনি ওনার শিক্ষার ব্যয় নির্বাহ করছেন। যে কোনো ধরনের আমরা তাকে সহযোগিতা করতে পারি, পরবর্তী তার পড়াশোনার জন্য সুবিধা হয় এবং সেই সাথে তিনি যেন একজন উদ্যোক্তা হয়ে গড়ে উঠতে পারেন আমাদের গাইবান্ধায়। আমরা এই জন্য আমাদেরকে যেভাবে সম্ভব সহযোগিতা করি। বর্তমানে 10 টাকা দরে বিক্রি করছেন মাসে 1000 কলম এবং 20 টাকা থেকে 40 টাকা দরে বিক্রি করছেন 500 খাতা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, গণতন্ত্রে ফিরতে হলে অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। দুপুরে টাঙ্গাইলের বাসাইলে উপজেলা বিএনপির বর্ধিত সভায় যোগদানের আগে তিনি একথা বলেন। কুমারনদ রক্ষায় সমাবেশ হয়েছে ফরিদপুরের সালথায়। রসুলপুর বড়দিয়া বাজারে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। পৌর মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে। জেলা পরিষদ অডিটোরিয়ামে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি সহ অন্যরা। ছাত্র দলের কর্মী সম্মেলন হয়েছে সাভারে চাপাইন নিউ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি মোহাম্মদ তমিসউদ্দিন। ভিন্ন ধর্মাবলম্বী বিশিষ্ট নাগরিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা হয়েছে খাগড়াছড়িতে। দুপুরে গুইমারা উপজেলায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন সহ অন্যরা। হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবিতে মতবিনিময় সভা হয়েছে চট্টগ্রামে। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবে এতে বক্তব্য রাখে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদের সদস্যরা। বক্তারা বলেন, হাইকোর্ট বেঞ্চ স্থাপন করা হলে এই অঞ্চলের লাখ লাখ মানুষ সহজে আইনি সহায়তা পাবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কর্তৃক বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিস্ট দোষরদেরকে পুনর্বাসনের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও সুধীজনরা। আদিবাসী ইউনিয়ন জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে বগুড়ায়। শহরের সাতমাথায় মুক্ত মঞ্চে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভানেত্রী রেবেকা সরেন। বিশ্ব মেধা সম্পদ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে ময়মনসিংহে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর মাসুমা হাবিব। গত বছরের তুলনায় আলুর দাম প্রতি কেজিতে 8 টাকা কম মূল্যে নির্ধারণ করার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে কিশোরগঞ্জের হোসেনপুরে। দুপুরে এতে অংশ নেন বিএডিসি চুক্তিভিত্তিক আলু বীজ চাষিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। 5 বছরের সংসদ ও রাষ্ট্রপতির পক্ষে জোরালো অবস্থান জামাতের। প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহার হলেও বিএনপির গুলো কেন বহাল, প্রশ্ন রিজভির।
এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।